বাংলার মাটিতে এমন এক স্থাপত্য আছে ভাবা যায় যার প্রত্যেকটা ইট যেন কথা বলে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ইতিহাসের কথা, ভক্তির কথা আর অসাধারণ শিল্পের কথা। চলুন আজ আমরা দিনাজপুরের সেই অবিশ্বাস্য কান্তজীয় মন্দিরের গল্পে ডুব দেই। এটা কিন্তু শুধু একটা মন্দির না, এ হচ্ছে পোড়া মাটিতে লেখা আস্ত এক মহাকাব্য। এই প্রশ্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? একটা মন্দির কিভাবে আস্ত একটা সমাজের গল্প বলতে পারে? এটা কি শুধুই পুজো করার জায়গা, নাকি এর চেয়েও অনেক বড় কিছু? কান্তজীয় মন্দিরের দেয়ালগুলো দেখলেই এই প্রশ্নের উত্তরটা পাওয়া যায়। কিভাবে শিল্প, বিশ্বাস আর একটা পুরো সময়ের ইতিহাস সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটাই দেখব আমরা। তো চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এই অসাধারণ শিল্পকর্মটা আসলে কি। এটা শুধু একটা মন্দির নয়, বরং বাংলার পোড়ামাটির শিল্পের এক আশ্চর্য নিদর্শন। এক কথায় একটা মাস্টারপিস। আচ্ছা, তো মন্দিরটা ঠিক কোথায়? এটা আমাদের বাংলাদেশের দিনাজপুরে কান্তনগর বলে একটা জায়গায়। ঠিক পাশ দিয়ে বয়ে গেছে ঢেপা নদী। 18 শতকে তৈরি এই মন্দিরটা উৎসর্গ করা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আর তার সঙ্গিনী রুক্মিণীকে। কিন্তু এর আসল খ্যাতিটা কিসের জন্য জানেন? এর অবিশ্বাস্য টেরাকোটা কাজের জন্য। এতটাই অসাধারণ যে ইউনেস্কো পর্যন্ত একে বিশ্বমানের একটা মাস্টারপিস হিসেবে স্বীকৃতি দিয়েছে। যে কোনো বড় সৃষ্টির পেছনেই তো একটা মানুষের গল্প থাকে, তাই না? কান্তজীয় মন্দিরের পেছনের গল্পটাও ঠিক তেমনই। এটা শুধু ভক্তির গল্প নয়, এটা একটা পারিবারিক স্বপ্নের গল্প, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলেছিল। গল্পের শুরুটা হয় মহারাজা প্রাণনাথ রায়কে দিয়ে। তিনি ছিলেন কৃষ্ণ আর রুক্মিণীর একনিষ্ঠ এক ভক্ত, আর তার মনে ছিল একটা গভীর স্বপ্ন, এমন একটা মন্দির বানানোর স্বপ্ন যা হবে তার ভক্তির সেরা নিদর্শন, এমন কিছু যা আগে কেউ কখনো দেখেনি। ভাবা যায় প্রায় 18 বছর ধরে চলেছিল এই বিশাল কাজটা। 1704 সালে মহারাজা প্রাণনাথ রায় কাজটা শুরু তো করলেন, কিন্তু তিনি এটা শেষ দেখে যেতে পারেননি। তার মৃত্যুর পর ছেলে মহারাজা রামনাথ রায় এগিয়ে এলেন। অবশেষে 1722 সালে তিনি বাবার সেই অসমাপ্ত স্বপ্নটাকে সত্যি করে তুললেন। এই জন্যই তো বলি, এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এটা আসলে বাবা আর ছেলের ভালোবাসা, ভক্তি আর কর্তব্যের এক অমর গল্প। আচ্ছা, গল্পের পর এবার একটু এর স্থাপত্য বা আর্কিটেকচারের দিকে তাকানো যাক, কারণ এটাই কিন্তু মন্দিরটাকে অন্য সব মন্দির থেকে একদম আলাদা করে তুলেছে। এর আর্কিটেকচারের আসল মজাটা কি জানেন? এটা হচ্ছে দুটো আলাদা স্টাইলের একটা দারুণ মিশ্রণ। একদিকে আছে বাংলার নিজস্ব নবরত্ন স্টাইল। নবরত্ন মানে হলো 9টা চূড়া বা রত্ন। আবার অন্যদিকে এর যে আর্চ বা খিলানগুলো, সেগুলো ডিজাইনে পরিষ্কার মুঘল স্থাপত্যের ছাপ দেখা যায়। এই যে দুটো একেবারে ভিন্ন স্টাইল মিলেমিশে একাকার হয়ে গেছে, এটাই কান্তজীয় মন্দিরকে এতটা স্পেশাল করে তুলেছে। এর গঠনটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একটা বিশাল চৌকো ভিতের অপর 3 তলা একটা স্ট্রাকচার। এর যে বাঁকানো খিলানগুলো, সেগুলো যেমন চোখে পড়ার মতো, তেমনি পুরো মন্দিরটার আকৃতিটাও অবাক করার মতো। দূর থেকে দেখলে মনে হবে যেন দেবতাদের চড়ার জন্য বিশাল একটা রথ দাঁড়িয়ে আছে। 31 শুধু একটা সংখ্যা মনে হচ্ছে না, এই সংখ্যাটা মন্দিরের ডিজাইনে খুব গুরুত্বপূর্ণ, কারণ এর প্রথম তলাতেই আছে ঠিক 31টা খিলান। এখান থেকেই শুরু হয় এর নিখুঁত জ্যামিতিক নকশা। আর এই প্যাটার্নটা কিন্তু দ্বিতীয় তলাতেও একই রকম, সেখানেও ঠিক 31টা খিলান। কিন্তু একেবারে টপে মানে 3 তলায় গিয়ে সংখ্যাটা হঠাৎ কমে গেছে, সেখানে আছে মাত্র 3টে খিলান। এই যে একটা হিসেব করে ডিজাইনটা করা হয়েছে, এটাই মন্দিরটাকে এর অসাধারণ লুকটা দিয়েছে। এতক্ষণ তো আমরা গঠন নিয়ে কথা বললাম, এবার আসা যাক মন্দিরের সেই অংশে যা একে সত্যি অমর করে রেখেছে। হ্যাঁ, আমি এর দেয়াল জুড়ে থাকা সেই অবিশ্বাস্য টেরাকোটার কথাই বলছি। আর এই কথাটা যে এখানকার প্রতিটি টাইল একটা গল্প বলে, এটা কিন্তু 100% সত্যি। দেয়ালের প্রত্যেকটা পোড়ামাটির ফলক শুধুই একটা ডিজাইন না, বরং এক একটা আস্ত গল্প। কিছু গল্প পুরাণের, আর কিছু গল্প তখনকার সাধারণ মানুষের জীবনের। একবার ভাবুন তো, পুরো মন্দিরের বাইরের দেয়াল জুড়ে বসানো আছে হাজার হাজার এমন পোড়া মাটির ফলক। এই ফলকগুলো আসলে মাটির তৈরি এক একটা টাইম ক্যাপসুলের মতো। এগুলোকে দেখলে মনে হয় আমরা যেন পৌরাণিক কাহিনীর জগতে ঢুকে গেছি, অথবা টাইম ট্রাভেল করে সোজা 18 শতকের বাংলায় চলে গেছি।
আর এই ফলকগুলোতে কি নেই, কি দারুণ ভ্যারাইটি! একদিকে যেমন রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যের নানান দৃশ্য খোদাই করা আছে, তেমনি অন্যদিকে তখনকার শিল্পীরা নিজেদের চারপাশের জীবনটাকেও তুলে ধরেছেন। মানে সাধারণ মানুষের বিয়ে, উৎসব, নাচ গান, এমনকি যুদ্ধের দৃশ্যও বাদ যায়নি। তার মানে কি দাঁড়ালো? এই দেয়ালগুলো কিন্তু একই সাথে একটা ধর্মগ্রন্থ, আবার একটা জীবন্ত ইতিহাসের বই। সব পুরনো জিনিসের মতোই এই মন্দিরের ইতিহাসও উত্থান পতন আছে। একটা বড় প্রাকৃতিক দুর্যোগের চেহারাটাই চিরদিনের মতো বদলে দিয়েছিল। সালটা ছিল 1897। এই বছরটা মন্দিরের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে আছে, একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে। ওই বছর এক মারাত্মক ভূমিকম্প হয়, আর সেই ভূমিকম্পে মন্দিরের 9টা চূড়া, মানে যেগুলোর জন্য এর নাম ছিল নবরত্ন, সেই আকাশ ছোঁয়া সুন্দর চূড়াগুলো সব ভেঙে পড়ে। মূল মন্দিরটা হয়তো টিকে গিয়েছিল, কিন্তু এর মাথার মুকুটটা সেটা চিরদিনের জন্য হারিয়ে যায়। কিন্তু চূড়াগুলো ভেঙে গেলেও মন্দিরের আসল সত্তাটা কিন্তু হারায়নি। আজও এটা একটা জীবন্ত উপাসনালয়, একটা জমজমাট সাংস্কৃতিক কেন্দ্র। বিশেষ করে যখন রাসমেলা বা জন্মাষ্টমীর মতো উৎসব হয়, তখন হাজার হাজার মানুষের ভিড়ে পুরো এলাকাটা মুখরিত হয়ে ওঠে। এটাই তো প্রমাণ করে, তাই না, যে স্থাপত্য হয়তো ভাঙে, কিন্তু ঐতিহ্য আর বিশ্বাস মানুষের মনে সবসময় বেঁচে থাকে। তাহলে চলুন একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানেই ফিরে যাই। শিল্পকর্ম কি শুধুই সুন্দর দেখতে, নাকি এটা ইতিহাসের একটা জীবন্ত দলিল? কান্তজীয় মন্দির আমাদের কি শেখায়? এটা আমাদের এটাই শেখায় যে শিল্প শুধু দেখা জিনিস নয়, এটা আসলে সময়কে ধরে রাখার একটা অসাধারণ উপায়, একটা মাধ্যম যা ভবিষ্যতের মানুষের কাছে তার নিজের সময়ের গল্পটা পৌঁছে দেয়। কান্তজীয় মন্দির ঠিক সেরকমই একটা গল্প। এটা শুধু ইট বা পাথরে তৈরি একটা মন্দির নয়, এটা মাটিতে লেখা আমাদের বাংলার এক অমর মহাকাব্য,